আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান এবং ইসরায়েল আর আমেরিকার মধ্যকার যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। কেন এই প্রভাব? হরমুজ প্রণালী বন্ধের কারণে। সেখান দিয়ে প্রতিদিন গড়ে কত ব্যারেল তেল আমদানি বা রপ্তানি হয়, এই পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 2 কোটি থেকে 2,20,00,000 ব্যারেল তেল রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। তার দাম কত? 180 থেকে 200 কোটি ডলার। তার মানে প্রতিদিন শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করে 180 থেকে 200 কোটি ডলারের। এর সাথে গ্যাসের একটা সম্পর্ক রয়েছে, গ্যাসের দাম রয়েছে, গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি করা হয়। সেই গ্যাসের এবং তেলের যে টোটাল মূল্য তা যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 250 কোটি ডলার মূল্যের বাণিজ্য হয়ে থাকে তেল এবং গ্যাসের হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন। তাহলে আমরা বুঝতে পারছি যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কি পরিমাণে বিশ্ব অর্থনীতিতে চাপ পড়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের এই ভিডিওতে শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে যে তেল এবং গ্যাস রপ্তানি হয় তার অর্থমূল্য নিয়ে কথা বলবো না, বরং আমরা বলবো কোন দেশ কত ব্যারেল তেল নেয়, তার অর্থমূল্য কত, সেই সমস্ত দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে আলাপ উঠেছে যে রাশিয়া এবং আমেরিকা তেলের বাজারে লাভবান হচ্ছে। তারা কিভাবে লাভবান হচ্ছে সে কথাও আমি তুলে ধরার চেষ্টা করব। একই সাথে আরেকটি ব্যাপার আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করব। ইউরোপের বাজারে এই যুদ্ধ কিভাবে প্রভাব ফেলেছে এবং ইউরোপ কিভাবে ভয়াবহ চাপের মুখে, বিশেষ করে তেল এবং গ্যাসের চাপের মুখে পড়তে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমাদের বাংলাদেশের করণীয় কি, বাংলাদেশ কিভাবে এই সংকট এড়াতে পারে তার সম্ভাব্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন, অনেক তথ্য পাবেন। হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাসের বাণিজ্যের এই আলাপের আগে একটু যুদ্ধের সামান্য কিছু বর্ণনা দিয়ে আসি। আজকের পরিস্থিতি কি, গত রাতে যে ভিডিও করেছি তারপরে এখন ভেতরে অনেক সময় পার হয়ে গেছে, এর ভেতরে কি হয়েছে তার ছোটখাটো কিছু চিত্র তুলে ধরে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের পক্ষ থেকে সর্বশেষ যে খবর পেয়েছি তাতে 22তম ওয়েভ অর্থাৎ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক, 22তম ঝাঁক পাঠানোর কাজ সম্পন্ন করেছে। এবং গতকাল আমি রাতের ভিডিওতে বলেছিলাম যে ইরান তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। তার ভেতরে রয়েছে খুররম শাহর 4, ফাত্তাহ, সেজিল। এই সমস্ত ক্ষেপণাস্ত্র আগে যদিও কম ব্যবহার করতো, এখন একটু বেশিভাবে ব্যবহার করছে এবং এগুলোর মারাত্মক রকমের প্রভাব পড়ছে শুনতে পাচ্ছি। ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর, ইসরায়েলের অনেক সামরিক স্থাপনা একদম ধ্বংস হয়ে গেছে। এর আগেই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে, তার অফিসে এবং ইসরায়েলের বিমান বাহিনীর সদর দপ্তরে হামলা চালানো হয়েছিল। গতকাল ইরান যে হামলা চালিয়েছে তার একটা ভয়াবহ প্রতিক্রিয়া হয়েছে এবং খবরে দেখতে পেলাম যে অন্তত 9 জন বেসামরিক লোকজন মারা গেছে। আর সামরিক লোকজন কি মারা যায় ইসরায়েল তা কখনোই প্রকাশ করে না। এদিকে আল জাজিরার রিপোর্টে যা বলা হচ্ছে তাতে ভয়াবহতম হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে। শুধু তাই না, ইসরায়েল নতুন করে আমেরিকার কাছে 12,000 হেভি বোমা, ভারী বোমা অর্ডার দিয়েছে এবং সেটা অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। 12,000 বোমা, প্রত্যেকটি বোমার ওজন 1000 পাউন্ড অথবা 1000 কিলোগ্রাম অর্থাৎ 1000 কেজি, তার মানে 1 টন। যাই হোক, এই সমস্ত বোমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে অনেক বেশি ধ্বংসযজ্ঞ হবে, এতে কোনো সন্দেহ নেই। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে যে সমস্ত কথাবার্তা চলছিল সে কথাবার্তা ওইভাবে আছে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। বিষয়টা ইরানিদের কাছে মনে হয় হাস্যকর হবে। তারা যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করত তাহলে তো তারা আগেই করত, এত যুদ্ধের মনে হয় প্রয়োজন ছিল না। ইরানিরা সম্ভবত আত্মসমর্পণের কথা ভাববে বলে মনে হয় না। তো সুপ্রিয় দর্শক, আমরা এবার বিশ্ব অর্থনীতি এবং হরমুজ প্রণালীর প্রভাব এই সমস্ত নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। চলুন সেখানে কি ঘটছে, কি পরিস্থিতি হচ্ছে বিশ্বের অর্থনীতিতে
অর্থাৎ বিশ্ব অর্থনীতির মানচিত্রটা এখন কতটা দুর্বল, কতটা সবল, কতটা রুগ্ন, আমরা সেই আলোচনা করি। আমরা আগেই বলেছি প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে 2 কোটি থেকে 2 কোটি 20 লাখ ব্যারেল পর্যন্ত তেল রপ্তানি হয়। এছাড়া বিপুল পরিমাণে গ্যাস রপ্তানি হয়। এই গ্যাস এবং তেলের যে টোটাল মূল্য, অর্থাৎ দুই পণ্যের যে একসাথে একত্রে যে মূল্য, তা প্রায় 200 থেকে 250 কোটি ডলার। তার মানে প্রতিদিন 200 কোটি থেকে 250 কোটি ডলারের বাণিজ্য হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাসের টোটাল পৃথিবীতে প্রতিদিন যা লাগে তার শতকরা 20 ভাগ তেল এবং 20 ভাগ গ্যাস এই পথে রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাস যেটা রপ্তানি হয় তার বেশিরভাগ যায় এশিয়ার বিভিন্ন দেশে। তার প্রধান ক্রেতা হচ্ছে চীন, দ্বিতীয় ক্রেতা হচ্ছে ভারত এবং জাপান, তৃতীয় ক্রেতা হচ্ছে দক্ষিণ কোরিয়া। অর্থাৎ চীন, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া, এই 4টি দেশ ম্যাক্সিমাম তেল এবং গ্যাস কেনে। এর ভিতরে সবচেয়ে বেশি তেল কেনে আপনার চীন। হরমুজ প্রণালী দিয়ে যে তেল যায় তার 50 থেকে 60 লাখ ব্যারেল তেল শুধু একা চীন কেনে, গ্যাসও কেনে। আর ভারত কেনে 20 থেকে 25 লাখ ব্যারেল তেল, জাপান কেনে 25 থেকে 30 লাখ ব্যারেল তেল, দক্ষিণ কোরিয়া কেনে প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল। তবে সবচেয়ে দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালী থেকে বেশি গ্যাস আমদানি করে। চীন প্রতিদিন যে তেল আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে তার অর্থমূল্য হচ্ছে 45 থেকে 54 কোটি ডলার। ভারত প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে যে তেল আমদানি করে তার দাম হচ্ছে 18 থেকে 22 কোটি 50 লাখ ডলার। জাপান প্রতিদিন যে তেল কেনে তার অর্থমূল্য হচ্ছে 18 থেকে 27 কোটি ডলার। দক্ষিণ কোরিয়া যে তেল কেনে তার অর্থমূল্য হচ্ছে 18 কোটি ডলার। এর বাইরে ইউরোপে যে তেল যায় তার অর্থমূল্য হচ্ছে 13 থেকে 15 কোটি ডলার এবং তেল যায় ইউরোপে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল। এই যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে রয়েছে এবং আরো কতদিন বন্ধ থাকে তা আমরা নিশ্চিত নই। এই পরিস্থিতিতে যে প্রচন্ড রকমের ঝুঁকিতে পড়েছে তেল এবং গ্যাস, তাতে বলা যায় যে এই ঝুঁকিতে থাকা মোট তেল এবং গ্যাসের অর্থমূল্য হচ্ছে প্রায় প্রতিদিন 250 কোটি ডলার। তো এই চিত্র থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে চীন, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া। সবচেয়ে বড় তেলের এবং গ্যাসের ক্রেতা এই 4 দেশ। এখানে একটা আলোচনা আসে যে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন বিশ্ব অর্থনীতির জন্য। আমরা একটু আগে যে পরিমাণ প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাস পরিবহন হয় তার কথা উল্লেখ করেছি এবং কত ডলারের তেল এবং গ্যাস পরিবহন হয় সেটাও বলেছি। সেই জায়গা থেকে ধরুন চীন কেনে যদি 45 থেকে 54 কোটি ডলারের তেল, তাহলে এই তেল দিয়ে যে কত হাজার কোটি ডলারের পণ্য উৎপাদন করে সেটা ভেবে দেখুন। একই সাথে এই কত হাজার কোটি ডলারের পণ্য উৎপাদনের সাথে কত মেশিনারিজ, কত স্থাপনা, কত প্রতিষ্ঠান, কত কোম্পানি এবং কত লাখ বা কত কোটি মানুষ জড়িত সেটাও ভাবেন। তার মানে এই তেল বন্ধ হয়ে যাওয়ার কারণে চীনের অর্থনীতি, আমি শুধু চীনের কথা বলছি না, উদাহরণ হিসেবে বলছি, সব দেশের ব্যাপারটা একই রকমের। শুধু চীনের কথা যদি বলি যে চীনের অর্থনীতি কিভাবে প্রতিদিন বিঘ্নিত হচ্ছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানাগুলো বসে থাকছে, উৎপাদন বন্ধ হচ্ছে, যে মার্কেটে এই প্রোডাক্ট গুলো যাওয়ার কথা ছিল তাদের ঝামেলা হচ্ছে, তারা সময় মতো পাচ্ছে না। তাতে সাপ্লাইয়ার প্রতিষ্ঠান এবং যে সমস্ত প্রতিষ্ঠান অর্ডার দিয়েছে তাদের ভিতরে সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে, হয়তো তারা বিকল্প খোঁজার চেষ্টা করছে। তারপরে কারখানা বন্ধ থাকার কারণে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ থাকছে, তাদের কর্মসংস্থানের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তাদের কাজকর্ম চাকরি থাকবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবং কোম্পানিগুলো কি করবে, কোম্পানিগুলো তাদের চাকরিজীবীদের, তাদের শ্রমিকদের, তাদের ফ্যাক্টরি লোকজন এগুলোকে রাখবে নাকি ছেড়ে দেবে, এগুলো নিয়ে দারুণ একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মানে চীন মারাত্মকভাবে ক্ষতির মুখে। ঠিক একইভাবে প্রত্যেকটা দেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব দেশ একইভাবে ক্ষতিগ্রস্ত। একইভাবে ক্ষতিগ্রস্ত আমাদের বাংলাদেশও, কারণ প্রত্যেকের যার যেমন প্রয়োজন তার তেমন উৎপাদন। ধরুন চীনের প্রতিদিন লাগে 50 থেকে 60 লাখ ব্যারেল তেল, বাংলাদেশে লাগে ধরুন কথার কথা 50,000 ব্যারেল তেল।
এখন আমাদের কম লাগলে আমাদের উৎপাদনও কম, কিন্তু আমাদের অর্থনীতি ছোট হলেও সেটা তো প্রভাব পড়ছে। চীনের অর্থনীতি বড়, তার অর্থনীতিতে হাজার কোটি ডলারের প্রভাব, আমাদের অর্থনীতি ছোট, হয়তো শত কোটি ডলারের প্রভাব প্রতিদিন। আমি উদাহরণ হিসেবে বললাম, এক্সাক্ট ফিগার আমি দিচ্ছি না, বাট তুলনাটা বললাম। এইভাবে প্রত্যেকটা দেশ, বিশ্বের প্রত্যেকটা দেশ এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে সুখবর আছে শুধুমাত্র রাশিয়া এবং আমেরিকার জন্য। ইউরোপের পরিস্থিতি কি সেটা একটু বলি আমি। ইউরোপ যেহেতু মাত্র প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে, সেক্ষেত্রে তুলনামূলক ক্ষতি কম হওয়ার কথা। কারণ ইউরোপের প্রায় 28-29-30টি দেশ, তার ভিতরে মাত্র 15 লাখ ব্যারেল তেল নেয় এখান থেকে। তার মানে অন্য জায়গা থেকে তেল নেয়, সেটা ভেনেজুয়েলা থেকে নিতে পারে, সেটা রাশিয়া থেকে নিতে পারে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নিতে পারে, কেমন? তো এই যে হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা যাচ্ছে ইউরোপে, কিন্তু রাশিয়ার উপরে তাদের যে ভরসা ছিল সেই ভরসার জায়গা আর থাকছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসে রাশিয়া এখন তেল এবং গ্যাস বিক্রি করবে এশিয়ার দিকে, অর্থাৎ এশিয়ার দেশগুলোর পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাঁড়াতে চান। তো যখন এশিয়ার দেশগুলোর দিকে তিনি সাহায্যের হাত বাড়াচ্ছেন, তেল দেওয়া মানে এই মুহূর্তে সাহায্যের হাত বাড়ানো, সেক্ষেত্রে এশিয়া লাভবান হবে, অবশ্যই রাশিয়া এখানে লাভবান হবে। কিন্তু কাহিনী যেটা করবে, সবচেয়ে বড় কাহিনী, সেটা ইউরোপ মার খাবে। ইউরোপের ডিপেন্ডেন্সি ছিল রাশিয়ার উপরে, এবং সেই ডিপেন্ডেন্সি কিন্তু এখন আর থাকবে না। রাশিয়া যদি তেল এশিয়ার দিকে ডাইভার্ট করে দেয়, তাহলে তেল কিন্তু ইউরোপের দিকে খুব একটা যাবে না, তখন ইউরোপের দেশগুলো ভীষণভাবে সংকটে পড়বে। এবং এটা করার একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার সাথে তার প্রতিবেশী দেশটির যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হয়তো রাশিয়া এখানে একটা প্রতিশোধের গেম খেলবে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিই, ইউরোপের দেশগুলো গত 2-3 দিন আগে সম্ভবত, বা তার কয়েকদিন আগে, এই যুদ্ধ শুরুর আগে হতে পারে, একটা প্রস্তাব পাশ করেছে যে তারা 2027 সালের শেষ নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেবে। কোথা থেকে নেবে? হয়তো কাতার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বা অন্য কোনো দেশ থেকে, রাশিয়া থেকে নেবে না। এখন এই যুদ্ধের পরে রাশিয়া চিন্তা করছে ইউরোপে গ্যাস রপ্তানি এখনই বন্ধ করে দেবে। তার মানে তেল এবং গ্যাস রাশিয়া থেকে ইউরোপ পাবে না। তাহলে ধরে নেওয়া যায় ভয়াবহ রকমের একটা সংকটের মুখে পড়বে ইউরোপ। এরই মধ্যে তেলের দাম, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের দাম ব্যারেল প্রতি 90 থেকে 92 ডলার উঠে গেছে, যেটা ছিল $70। তার মানে $20-22 বেড়ে গেছে। এবং বলা হচ্ছে এইভাবে যদি আগামী আর 2 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহ গেছে, আর 1-2 সপ্তাহ যদি বন্ধ থাকে, তাহলে তেলের দাম $100 ক্রস করবে। 1 মাস মতো বন্ধ থাকলে বা 3 সপ্তাহ বন্ধ থাকলে সেটা $150 চলে যেতে পারে। যদি আরো বেশি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $200 হতে পারে। তার মানে বিশ্বের অর্থনীতি ভয়ঙ্কর ভাবে তোলপাড় হয়ে যাবে, টালমাটাল হয়ে যাবে, এবং ভূমিকম্প হয়ে যাবে বিশ্বের অর্থনীতিতে। এত মারাত্মক অবস্থা তৈরি হবে। এখনকার $70 তেল যদি $200 কিনতে হয়, আমরা বলি যে এমনটা না ঘটুক, বাট যদি ঘটে তাহলে বিশ্ব একেবারে টালমাটাল অবস্থা হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে ইউরোপে গ্যাসের দাম প্রায় ডাবল হয়েছে। ধরুন যে গ্যাস মেগাওয়াট পার আওয়ার যে গ্যাস বিক্রি হতো 30 ইউরোতে, সেইটা এখন বিক্রি হচ্ছে 40 থেকে 60 ইউরোতে। 40 আর থাকবে না, 60 ইউরো সেটাও থাকবে কিনা সেটা সন্দেহ আছে। এইভাবে তেলের দামও বেড়েছে, আমেরিকায় তেলের দাম বেড়েছে, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। শুধুমাত্র লাভবান হচ্ছে রাশিয়া এবং আমেরিকা। কারণ এই পরিস্থিতিতে রাশিয়া তার তেলের উৎপাদন বাড়াবে, সবাই রাশিয়ার কাছে তেলের জন্য ছুটে যাবে, কারণ রাশিয়ার দিকে যুদ্ধ নেই। তখন রাশিয়া আলটিমেটলি, এই যে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বেড়েছে, সেই ইচ্ছা করে তেলের দাম বাড়াবে না। আন্তর্জাতিক বাজারে যেহেতু সাপ্লাই কম, ডিমান্ড বেশি, সেই ডিমান্ড বেশির কারণে রাশিয়ার তেলের দামও বেড়ে যাবে। আলটিমেটলি রাশিয়া এই মুহূর্তে ব্যাপকভাবে লাভবান হবে এবং অনেক দিনের যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নেবে। আমেরিকাও লাভবান হতে পারে, কারণ তার শেল তেল কোম্পানি, তারা তেল উৎপাদন বাড়াতে পারে আমেরিকায়। তাতে এই মুহূর্তে আমেরিকা তেল বিক্রি করে অথবা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করার কারণে তাদের অর্থনীতি ঠিক থাকবে। সেক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া এই মুহূর্তে এই যুদ্ধের কারণে লাভবান হচ্ছে তেল গ্যাসের দিক দিয়ে, জ্বালানির দিক দিয়ে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করবো। আলোচনা শেষ করার আগে একটু বলি, আমাদের বাংলাদেশ যেহেতু এই হরমুজ প্রণালীর দিক দিয়ে মারাত্মক রকমের ক্ষতি মুখে, কারণ আমাদের তেল এবং গ্যাসের বড় চালানি আসে এই হরমুজ প্রণালী দিয়ে। আমরা বিভিন্ন আরব দেশ থেকে, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, এই সমস্ত জায়গা থেকে আমরা তেল এবং গ্যাস আনি। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে নিশ্চয়ই বড় বিপদে। আমাদের হাতেও, বাংলাদেশের হাতেও তেল মজুদ খুব একটা বেশি নেই, এবং
এই মুহূর্তে বিএনপির সরকার একেবারেই নতুন, মাত্র কয়েকদিন আগে ক্ষমতা নিয়েছে, এমন সময় একটা যুদ্ধ বিশ্বে শুরু হলো এবং বিএনপির দুর্ভাগ্য যে তাদের পদযাত্রা শুরুর দিকেই এই যুদ্ধের মুখে পড়তে হলো। তার মানে অর্থনীতির একটা বিরাট বড় চাপ বিএনপি সরকারকে মোকাবেলা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে চীনও রাশিয়া থেকে বেশি করে তেল কিনবে। আবার ইরান ঘোষণা করেছে শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে চীনের জাহাজ যেতে পারবে। সেক্ষেত্রে চীনের জাহাজ যদি যায় তার মানে চীন তার তেল, প্রয়োজনীয় তেল সে নিতে পারবে, আর রাশিয়া থেকে তো নেবে। আফ্রিকা থেকেও তেলের আমদানি বাড়িয়েছে চীন। এই জায়গায় আমি মনে করি চীনের সাথে একটু দেন দরবার করে বা রাশিয়ার সাথে দেন দরবার করে আমাদের তেলের চাহিদা যদি পূরণ করা যায়। একটা কথা মনে রাখা দরকার, ইউরোপের যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারতো না, নিষেধাজ্ঞা ছিল রাশিয়ার উপরে, এখন আমেরিকা কিন্তু রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করছে। সেই কারণে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারবে, বাট রাশিয়া দেবে কিনা সেটা ভিন্ন জিনিস। একইভাবে আমরা যদি বাংলাদেশ যদি রাশিয়া থেকে তেল কেনার চেষ্টা করে, মনে হয় না যে আমেরিকা কোনো বাধা দেবে, কারণ বিশ্ব পরিস্থিতি সবাই বুঝতে পারছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে রাশিয়া এবং চীনের সাথে একটা কূটনৈতিক আলোচনায় যাওয়া অপরিহার্য। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি উচিত এই মুহূর্তে চীন এবং রাশিয়ার সাথে তেল আমদানির ব্যাপারে জরুরি ভিত্তিতে আলোচনায় যাওয়া, বিকল্প আর কোন পথ হতে পারে? আপনাদের মতামত জানান কমেন্টে, আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।